প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। এই করোনাকালীন সময় তোমরা ঘরে আছো, বসে বসে তোমরা অনলাইন ক্লাসগুলো দেখো। ডিও রংপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমি আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, মাহিগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় কলেজ, রংপুর। আজ তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা আমি করব, বাংলা ভাষার ব্যাকরণ নবম ও দশম শ্রেণী। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করো, অবশ্যই উপকৃত হবে। আচ্ছা, আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ বলো তো? এটি একটি দেয়ালের ছবি। আচ্ছা, তোমরা একটু খেয়াল করো তো, এই যে দেয়ালটি তৈরি হয়েছে, তাহলে দেয়ালটি তৈরি হয়েছে কি কি উপাদান দিয়ে? তোমরা সহজে উত্তরে বলবা যে ইট, সিমেন্ট, বালু এগুলো দিয়ে তৈরি হয়েছে। তবে মূল উপাদান হিসেবে আমরা ইটকে পেয়েছি। তাহলে আরেকটা তোমরা প্রশ্ন বলো তো, একটি সার্থক বাক্য তৈরি করতে কি কি উপাদান লাগে? এখন তোমরা ভেবে বলো তো, এই বাক্যটা তৈরি করতে আমাদের কি কি উপাদান লাগতেছে? উত্তরে তোমরা কি বলবা? শব্দ, বিভক্তি এবং যোজক, যেগুলো আমাদের বাক্য তৈরি করতে সাহায্য করে। এগুলো হচ্ছে আমাদের বাক্যের উপাদান। এই বাক্যটা, তবে আমরা যেমন শুরুতেই দেখেছি যে একটি পাকা দেওয়ালের প্রধান উপাদান বা মূল উপাদান হচ্ছে ইট। তাহলে একটি সার্থক বাক্যের মূল উপাদান কি হতে পারে? তোমরা একটু ভেবে বলো তো। তাহলে একটি সার্থক বাক্যের মূল উপাদান হতে পারে শব্দ। তাহলে শব্দই বাক্যের মূল উপাদান। তাহলে আমরা এই পর্যন্ত জানলাম। তাহলে আমরা আজ আমাদের পাঠের শিরোনাম তাহলে আমাদের কি আজ বলো তো? অবশ্যই তোমরা বলবা শব্দ। যে শব্দ একটির পর একটি সাজিয়ে বাক্য তৈরি করা হয়। তাহলে শব্দের আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, গঠনগত এবং অর্থগত দিক নিয়ে আমরা আজ শব্দের আলোচনা করব। চলো আমরা পাঠ শেষে শব্দের সংখ্যা বলতে পারবো, বাংলা ভাষার শব্দের শ্রেণী বিভাগ করতে পারবো, গঠন অর্থের দিক থেকে শব্দের শ্রেণী বিভাগ করতে পারবো। তাহলে আমরা শুরুতেই শব্দের সংখ্যা জেনে নিই। আচ্ছা, তোমরা এখন দেখো তো, শব্দ অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকেই শব্দ বলে। অর্থপূর্ণ ধ্বনি আমরা কোনটি? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক যে আওয়াজ, এটি আমরা ধ্বনি বলি। আমরা অন্যান্য অর্থাৎ প্রাণী, পাখি এদের আওয়াজকে আমরা আওয়াজই বলি, কিন্তু মানুষের যে অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজ করি সেগুলো হচ্ছে ধ্বনি। তাহলে তোমরা একটু খেয়াল করো যে আমরা কলম শব্দটা কিভাবে কয়েকটি ধ্বনির সমষ্টি হয়েছে, যেমন ক, অ, ল, অ, ম, কলম। এখানে 5টি ধ্বনির সমন্বয় অর্থাৎ সমষ্টি একটি শব্দ তৈরি হয়েছে। আচ্ছা, তাহলে আমরা সহজে জানলাম যে শব্দ কি। এবার দেখি আরও আমরা সহজভাবে জেনে নেই শব্দ কি। তাহলে এখানে তোমরা দেখো, 2 বা ততোধিক বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। এখন আমি বলি যে বর্ণগুলো পাশাপাশি দিলাম, যদি অর্থ না থাকে তাহলে তাকে শব্দ বলা যায় না। তাহলে আমরা যেমন আমরা ক, ল, ম, কলম, ওখানে 3টি বর্ণ রয়েছে কিন্তু ধ্বনি আছে 5টি। তাহলে আমরা যেমন আমরা যদি ল, ক, ম দেই, পাশাপাশি বর্ণ দিলাম কিন্তু অর্থ হলো না, ল, কম। সুতরাং আমরা অর্থাৎ অর্থযুক্ত
হতে হবে, তাহলেই হবে আমাদের শব্দ। তাহলে আমরা শব্দের সংজ্ঞা জানলাম। তাহলে আমরা একটু খেয়াল করি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণীবিভাগ হতে পারে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে। তাহলে আমরা উৎস অনুসারে আমরা পাচ্ছি শব্দ। আমরা প্রথম অধ্যায়ে যেটা আলোচনা করেছি গঠনমূলক বা গঠনগত অর্থের দিক থেকে আমরা পাই, তারপর আমরা অর্থগত, যেহেতু আমাদের আজ আলোচনা হচ্ছে গঠনমূলক এবং অর্থগত দিক থেকে শব্দের আলোচনা। তাহলে আমরা শব্দের গঠনগত শ্রেণী বিভাগটা আমরা জেনে নিই। গঠনগত দিক থেকে শব্দ আমরা পাচ্ছি দুইটি, একটি হচ্ছে মৌলিক শব্দ আর একটি হচ্ছে সাধিত শব্দ। তোমরা লক্ষ্য করো যে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, কলমের ছবি, যেটাকে আমরা কি বলতেছি, দেখো ক যোগ ল যোগ ম, কলম। তাহলে তিনটি বর্ণের সমষ্টি এখানে ঘটে একটি শব্দ তৈরি হয়েছে, সেটা হচ্ছে কলম। তাহলে অবশ্যই আমরা অর্থযুক্ত হতে হবে। তাহলে তারপরে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, দেখো একটা ফুলের ছবি দেখতে পেরেছি। এই ফুলটি হচ্ছে ফুলের রানী গোলাপ। তাহলে গোলাপ শব্দটি আমরা কীভাবে পাচ্ছি, গো যোগ লা যোগ প, গোলাপ। এই শব্দটি আমাদের দেখো আমরা কলম এবং গোলাপ শব্দটি আমরা যদি বিভাজন করি তাহলে আমরা এইগুলো বর্ণ পাই। যেমন হচ্ছে কলমে 3টি পেয়েছি, গোলাপে পেয়েছি 3টি, তবে গয়ের সাথে আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ ওকার পেয়েছি, লয়ের সাথে আকার পেয়েছি। এই সমন্বয়ে গোলাপ শব্দটি হয়েছে। এখন বলো তো এগুলো হচ্ছে কি শব্দ, মৌলিক শব্দ। যেগুলো আমরা এটা জেনেছি যে মৌলিক সংখ্যা পড়েছি, আবার মৌলিক পদার্থ পড়েছি। তোমরা ভালো করে জানো যেগুলো পদার্থ বিভাজন করা যায় না, বিভাজন করলে ওই পদার্থই আসে, সেগুলো হচ্ছে মৌলিক পদার্থ। আর যদি আমরা মৌলিক সংখ্যা বলি, যে সংখ্যাগুলোকে এক ছাড়া বিভাজ্য করা যায় না, সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে তদ্রূপ আমরা মৌলিক শব্দ আমরা পেয়েছি, যেগুলো শব্দ বিভাজন বা ভেঙে দেখালে কোনো অর্থ থাকে না, সেগুলোকে আমরা মৌলিক শব্দ বলি। ঠিক আছে, আমরা মৌলিক শব্দ। তাহলে আমরা কি যে আমরা মৌলিক শব্দের সংজ্ঞাটা দেখে নেই। আমরা যে সকল শব্দকে বিশ্লেষণ করা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে। ঠিক আছে, আমরা পরবর্তীতে একটা ছবি দেখেছি, যেটা একটা আমরা ঘোড়া নামে চিনি। আচ্ছা, তাহলে এটা ঘোড়াটা কি অবস্থায় আছে দেখো তো, চলন্ত। তাহলে চলন্ত শব্দটি দেখো আমরা বিভাজন করে অর্থ পেয়েছি চল যোগ অন্ত। তাহলে আমরা পরবর্তীতে আরেকটা ছবি দেখো তোমরা, যে ছবিতে কি দেখা যাচ্ছে দেখো তো, যে পানি অর্থাৎ ডুবুরিরা পানি এসে ডুবে আছে, ডুব যোগ উরি, ডুবুরি শব্দটি আমরা বিভাজন করতে পেরেছি। তাহলে দেখো চলন্ত ডুবুরি, আমরা পূর্বে দেখেছি যে কলম এবং গোলাপ এটা হচ্ছে মৌলিক শব্দ, বিভাজন করা যায়নি, কিন্তু পরবর্তীতে তোমরা দেখো চলন্ত এবং ডুবুরি শব্দটি আমরা বিভাজন করতে পেরেছি। সুতরাং এগুলো আমরা কী শব্দ হতে পারে, এগুলো হচ্ছে সাধিত শব্দ। শব্দ সাধিত কিভাবে হয় আমরা দেখি। যে সকল শব্দকে বিশ্লেষণ করলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায় তাদেরকে সাধিত শব্দ বলে। শব্দ সাধিত অনেকভাবে হতে পারে। আমরা দেখতে পেয়েছি যে প্রত্যয়, উপসর্গ, সমাস আর সন্ধি, দ্বিরুক্তি, ধনাত্মক, এগুলো দ্বারা আমরা শব্দ সাধিত করতে পারি। আচ্ছা, আমরা এরপরে একটা ছবি দেখতে পেয়েছি, দেখো পূর্বে দেখেছিলাম যে গোলাপের ছবি। তারপর এই গোলাপ একটা কী ধরনের শব্দ, মৌলিক শব্দ। তারপর আমরা একটা ছবি দেখতে পেরেছি যে ডুবুরিরা ডুব দিয়েছে, এটা কী ধরনের শব্দ আমরা আগে বলেছি, এটা হচ্ছে আমাদের সাধিত শব্দ। তাহলে আমরা পরবর্তীতে যাচ্ছি, দেখো শব্দের গঠনগত দিক থেকে আমরা আলোচনা করলাম, শব্দের এবার অর্থগত দিক দিয়ে আমরা আলোচনা করব। অর্থের দিক থেকে শব্দ দেখে আমরা
কয়ভাবে পাই, একটা হচ্ছে কি যৌগিক শব্দ, একটা হচ্ছে রুরি শব্দ, আর একটা হচ্ছে যোগরুরো শব্দ। তাহলে অর্থের দিক থেকে আমরা শব্দ পেলাম কয়টি, 3টি, আর গঠনের দিক থেকে শব্দ পেয়েছি 2টি। তাহলে আমরা দেখি, আমরা আলোচনা প্রথমে করব যৌগিক শব্দ। তাহলে আমরা দেখি, আমরা একটা ছবি দেখতে পেয়েছি যেটা গায়ক অর্থাৎ গায়িকা। আমরা এই গায়ক শব্দটি আমরা যদি বিশ্লেষণ করি, বিভাজন করি, তাহলে সে গৌযোগ নক আমরা বাংলায় অক বলতে পারি। তাহলে আমরা গায়ক শব্দটিকে বিভাজন করলে আমরা এটা পেয়েছি। আর আরেকটু খেয়াল করি, এর অর্থ আমরা কি পেলাম, গান করে যে তাকে আমরা গায়ক বলি। ঠিক আছে, আচ্ছা এরপর আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, হ্যাঁ অবশ্যই তোমরা বলতে পারছো মধু ছবি। তাহলে মধুর সাথে কি যুক্ত হয়েছে, আমরা বিভাজন পেলে আমরা কি পাবো, মধু যোগ র, মধুর এখানে র যুক্ত হয়েছে। ঠিক আছে, তাহলে এর অর্থ আমরা কি পেয়েছি, দেখো মধুর মতো মিষ্টি গুণযুক্ত। ঠিক আছে, তাহলে আমরা যৌগিক শব্দের সংজ্ঞা, আমরা এটা কি ধরনের শব্দ, আমরা যৌগিক শব্দ। যৌগিক শব্দের সংজ্ঞা আমরা একটু জেনে নিই। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একরকম সেগুলোকে যৌগিক শব্দ বলে। আচ্ছা ব্যুৎপত্তি বলতে আমরা কি বোঝাচ্ছি, যেগুলো প্রকৃতি প্রত্যয়জাত শব্দ, এগুলো হচ্ছে ব্যুৎপত্তি শব্দ। তাহলে আমরা ব্যুৎপত্তি শব্দ যেমন এখানে আমরা যৌগিক শব্দ পেয়েছি গায়ক, মধুর, এছাড়া আমরা আরও পাই যে কর্তব্য, বাবুয়ানা, দরিদ্র, শিকামারা, এগুলো শব্দ আমরা কি যৌগিক শব্দ হিসেবে পাচ্ছি। এগুলোকে আমরা কি ব্যবহারিক অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ এক পাচ্ছি। আচ্ছা পরবর্তীতে আমরা দেখি, তোমরা সংখ্যাটা একটু মনে রাখবা। আচ্ছা আমরা পরবর্তীতে একটা ছবি দেখতে পেরেছি, ছবিটি দেখো তো তোমরা, দেখতে মানে খেতে ইচ্ছে করবে অবশ্য। এটা কি সন্দেশ। আচ্ছা সন্দেশ শব্দটি আমরা প্রত্যয়গত অর্থ থেকে, আমরা প্রত্যয়গত অর্থে আমরা সন্দেশ শব্দটা কি অর্থে পাই, সংবাদ। কিন্তু আমরা রুরি অর্থে অর্থাৎ আমরা মিষ্টান্ন, মিষ্টি বা সন্দেশ আমরা অর্থে পাচ্ছি। তাহলে আমরা পরবর্তীতে একটা ছবি দেখেছি, আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি, যে বাঁশি, বিভিন্ন ধরনের বাঁশি। আচ্ছা বাঁশি শব্দটি আমরা কিভাবে তৈরি হয়েছে একটু খেয়াল করতো, বাঁশের তৈরি একটা বস্তু, কিন্তু আমরা বাঁশের তৈরি বস্তুকে আমরা বুঝাচ্ছি না, আমরা কি বুঝাচ্ছি দেখো তো, আমরা সুরের বিশেষ বাদ্যযন্ত্রকে আমরা বুঝাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা এইখানে দেখেছি দেখো সন্দেশ, এটা হচ্ছে প্রত্যয়গত অর্থে আমরা সংবাদ পাচ্ছি, কিন্তু আসলে এই অন্য অর্থে আমরা কি পাচ্ছি, মিষ্টান্ন। আর ওই দিকে আমরা বাঁশের তৈরি বস্তুকে আমরা কি অর্থে পাচ্ছি, সেটা হচ্ছে কি বাদ্যযন্ত্র। তাহলে আমরা কি ধরনের শব্দ এটা পড়লাম, রুরি শব্দ। রুরি শব্দে আমরা সংজ্ঞাটা জেনে নিই। আচ্ছা তোমরা একটু খেয়াল করো, রুরি শব্দের সংজ্ঞাটা আমরা কি হতে পারে, কোনো শব্দ মূল শব্দের অর্থ, যেগুলো শব্দ মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে, যেমন আমরা আগে বলেছিলাম যে আসলে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ। তাহলে এখানে ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারিক অর্থ এই অর্থের অনুগামী না হয়ে এগুলো হচ্ছে বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ পেয়েছে। আমরা শুরুতে বলেছিলাম যে মধুর একটা শব্দ দিয়েছিলাম, মধু যোগ র, এখানে মিষ্টি গুণ সম্পন্ন একটা বস্তুকে ব্যবহারিক অর্থে পেয়েছি। কিন্তু আমরা এইখানে আমরা দেখি ব্যবহারিক অর্থে আমরা কি পেয়েছি, আমরা ব্যুৎপত্তিগত অর্থে যদি আমরা বলি বাঁশি, যদি বলি বাঁশ যোগ ই, এখানে প্রত্যয় যুক্ত হয়েছে, কিন্তু এখানে বাঁশের সাথে কোনো সম্পর্ক নেই, আলাদা কোনো অর্থ প্রকাশ পেয়েছে, মানে বিশিষ্ট অর্থ কোনো প্রকাশ পেয়েছে। যেমন আমরা এটাকে বাঁশের তৈরি যন্ত্রকে না বলে এখন বলতেছি কি কি সুরের বাদ্যযন্ত্র। ঠিক একই রূপে এগুলো আমরা কিভাবে সাধিত হয়, প্রত্যয় উপসর্গ যোগে এগুলো সাধিত হয়। অবশ্যই এই শব্দগুলো আমরা প্রত্যয় উপসর্গ যোগেই সাধিত হবে। অবশ্যই তোমরা মনে রাখবা, যেমন আমরা আগে সাধিত শব্দ পেয়েছি কিভাবে সাধিত হয়, আর এখানে আমরা পেয়েছি যে রুরি শব্দগুলোকে, রুরি শব্দগুলো আমরা কিভাবে পাচ্ছি, দেখো যে ব্যবহারিক অর্থ একটা হচ্ছে, বিশিষ্ট অর্থ আলাদা হচ্ছে। তাহলে এই জন্য আমরা এগুলোকে রুরি শব্দ আরও আমরা বলতে পারি, যেমন হস্তি,
হস্তি শব্দটা হস্তযোগ ইন, হস্ত মানে হাত, কিন্তু হাতের সাথে এখানে কোনো সম্পর্ক নেই, মানে ব্যুৎপত্তিগত অর্থর সাথে কোনো সম্পর্ক নেই। এখানে আমরা ব্যবহারিক অর্থ একটা আলাদা হয়েছে, এটা একটা কি জন্তু অর্থাৎ প্রাণী বিশেষকে আমরা পেয়েছি। যেমন গবেষণা শব্দটি এখানে তোমরা লক্ষ্য করো, গবেষণাকে আমরা যদি ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে বলি, গো যোগে এসো না, তাহলে গবেষণা, তাহলে গো মানে গরু, এসো না মানে খোঁজা, তাহলে গরু খোঁজা, এটা আমরা ব্যুৎপত্তিগত অর্থ পাই। কিন্তু আসলে ব্যবহারিক একটা বিশিষ্ট কোনো অর্থ ভিন্ন অর্থ দাঁড়াচ্ছে, এটা হচ্ছে পর্যালোচনা, গভীরভাবে অনুসন্ধান করা। যেমন হচ্ছে তোল, তোল এখানে তিল থেকে এসেছে, এখানে শুধু তেলকে বোঝানো হয়নি, সব তেলকেই বোঝানো হয়েছে। প্রবীণ যেমন একটা শব্দ আছে, তোমরা দেখো, যেমন প্রবীণকে আমরা যদি ভেঙে দেখাই, যদি ব্যুৎপত্তিগত অর্থ করি, তখন আমাদের কি হবে দেখো, প্রকৃষ্ট রূপে যে বীণা বাজায়, তাহলে প্রকৃষ্ট রূপে বেশি বীণা বাজাচ্ছে, তাকে বোঝাচ্ছে না, এখানে কি বয়স্ক জ্ঞান সম্পন্ন এক ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তাহলে এই ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা, এটা অর্থ পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের রূঢ়ি শব্দ। তাহলে আমরা পরবর্তীতে যাই দেখি, আমরা পরবর্তী আরেকটা শব্দ পেয়েছি, তোমরা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা একটু দেখো তো, খেয়াল করো, আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? হ্যাঁ অবশ্যই তোমরা, এটা হচ্ছে পঙ্কজ। তাহলে ঠিক আছে, পদ্ম ফুল। তাহলে এই পদ্ম ফুলটা আমরা কি বলতেছি, এটা আমরা কি করতে পারছি, পঙ্কজ, এটা হচ্ছে পানিতে জন্মে, পঙ্কে জন্মে যা, অর্থাৎ পানিতে জন্মে। পানিতে আমরা অনেক ফুল, অনেক ধরনের কি উদ্ভিদ জন্মে, কিন্তু এখানে শুধু কি পদ্ম ফুলকে বোঝানো হয়েছে, পঙ্কজ মানে শুধু পদ্ম ফুলকেই বোঝানো হয়েছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো তো, এই পঙ্কজ শব্দটি আমরা কিভাবে গঠিত হয়েছে, তোমরা অবশ্যই একটু চিন্তা করে বলো তো, তাহলে কীভাবে? যেমন আমরা আগে প্রত্যয়, উপসর্গ, সমাজযোগে, উপসর্গ যোগে শব্দ আমরা পেয়েছি প্রকৃতি প্রত্যয়জাত। এই শব্দকে আমরা কি পাচ্ছি? আমরা আরেকটা ছবি দেখি, তোমরা দেখো, এটা খাটলিতে মৃত্যু লাশ নিয়ে যাচ্ছে, এখানে আমরা যে এটাকে মহাযাত্রা বলতেছি। মহাযাত্রা আমরা এভাবে বলতে পারি, মহাযাত্রা আমরা বলতে কি বলতে পারি, আনন্দ যাত্রা বলতে পারি, কিন্তু এখানে মহাযাত্রা অর্থে কি পাচ্ছি আমরা? এটা মহাসমারোহে যাত্রা। তাহলে এটা আমাদের এটা মৃত্যু অর্থে ব্যবহার হচ্ছে, আনন্দ অর্থে নয়। তাহলে এখানে একটু খেয়াল করো যে মহাযাত্রা, পঙ্কজ, এগুলো কি ধরনের শব্দ, কিভাবে গঠিত হয়েছে? তাহলে এগুলো হচ্ছে আমাদের যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দ আমরা কিভাবে গঠিত হচ্ছে আমরা একটু খেয়াল করি। আচ্ছা, যেগুলো শব্দ সমাসের সমস্যমান পদগুলোর অর্থের অনুগামী না হয়ে ভিন্ন কোনো অর্থ প্রকাশ করে, সেগুলোকে আমরা যোগরূঢ় শব্দ বলি। অবশ্যই তোমরা খেয়াল করো, যোগরূঢ় শব্দ কি সমাস সমস্যমান পদ যুগে গঠিত একটি শব্দ। তার মানে এই যোগরূঢ় শব্দ যদি আমরা বিভাজন করি, আমরা কিছু পদ পাবো, যেটা হচ্ছে সমস্যমান পদ, অর্থাৎ সমাজযুক্ত শব্দ। তাহলে আমরা রূঢ়ি শব্দ যেমন আছে প্রকৃতি প্রত্যয়জাত শব্দ, আর এটা হচ্ছে আমরা পাচ্ছি কি সমাজজাত শব্দ। তাহলে আমরা খেয়াল করি, আমরা কি যে সকল শব্দ সমস্যমান পদ, অর্থাৎ সমাসের সমস্যমান পদগুলো সমূহের অর্থের অনুগামী না হয়ে বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করে, তাদেরকে যোগরূঢ় শব্দ বলে। আমরা দেখেছি সমাস নিষ্পন্ন পদ এরূপ আরও একটা আমরা শব্দ পেয়েছি, জলধি। যেমন জল ধারণ করে যে, তাহলে জল ধারণ আমরা এইভাবে করতে পারি, আমরা পাতিলেও করতে পারি, আমরা জগে করতে পারি, আমরা গ্লাসে জল ধারণ করতে পারি। এখানে জলধি বলতে এখানে এই পাতিল, গ্লাস, জগকে বোঝানো শুধু বোঝায় নাই, এটা হচ্ছে একটি জলধি মানে সমুদ্র অর্থাৎ সাগরকে বুঝিয়েছে, এটা বিশিষ্ট কোনো অর্থ প্রকাশ করেছে। যাক, আমরা যতদূর আমরা পড়লাম, যতদূর আমরা চেষ্টা করলাম জানার জন্য, তোমরা একটু ছবিতে একটু খেয়াল করো তো। আমরা যে পাশের ছবিতে আমরা দেখেছি কাজ, তোমাদের একটা দিচ্ছি, এই কাজটি তোমরা দেখো তো সরাসরি পারছো কিনা। আমরা প্রথম ছবিতে কি দেখেছি, নাক দেখতে পাচ্ছি, পরবর্তীতে আমরা একটা কি বোতলের ছবি দেখতে পাচ্ছি, সে বোতলে আমরা মধু পাচ্ছি। তারপরটি চতুর্থ ছবিতে আমরা কি গোলাপ পেয়েছি, পঞ্চমে আমরা পেয়েছি সমুদ্র তীর, সাগর। তাহলে প্রথম ছবিটি আমরা কি নাক দেখি, নাক কি ধরনের শব্দ তোমরা বলো তো? নাক, নাক অবশ্যই এই শব্দকে কি আমরা বিভাজন করতে পারছি? অবশ্যই পারছি না। তাহলে এটা কী ধরনের শব্দ? মৌলিক শব্দ। আচ্ছা, তারপর আমরা কি পেয়েছি, একটা বোতলের ছবি, এটাতে তেল রয়েছে। তাহলে তেলকে আমরা
এটা কি ধরনের শব্দ আমরা পাই? তেল বা তোল, এটা আমরা আগে পড়েছি কি তিলজাত শব্দ থেকে তৈরি, কিন্তু এখানে তিল থেকে হয়নি, এটা হচ্ছে রুড়ি শব্দ। তাহলে তারপর আমরা আসছি কি জলদি। জলদি শব্দটি চতুর্থ ছবিটিতে দেখো জলদি, এটা কি ধরনের শব্দ? এটা আমরা এখন একটু আগেই আমরা জেনে নিলাম, এটা হচ্ছে কি যোগরূঢ় শব্দ। এটা যেহেতু আমাদের সমাস যোগে গঠিত একটি শব্দ। তারপর আমরা আসছি কি গোলাপ। গোলাপ শব্দ কি আমরা কি এই শব্দ সম্পর্কে আমরা আরও দুইবার জেনেছি, এটা হচ্ছে কি মৌলিক শব্দ, একে আর বিভাজন করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে আমরা তোমাদের এই যে তিনটি প্রশ্নের উত্তর এখন সহজে বলতে পারবা যে রূঢ় এবং যোগরূঢ় শব্দের পার্থক্য কোথায়। আমরা পূর্বে বলেছিলাম যে যোগরূঢ় শব্দ কী কী দ্বারা গঠিত হয়েছে আর রূঢ় শব্দ কীভাবে হয়েছে। আমরা জানি যোগরূঢ় শব্দ দুইটার মধ্যে পার্থক্য কী। রূঢ় শব্দটা হচ্ছে আমাদের কি প্রত্যয়জাত, প্রকৃতি প্রত্যয়জাত, অথবা আমরা সন্ধিজাত হতে পারে। আর যোগরূঢ় শব্দটি হচ্ছে কি সমাজজাত, সমাস নিষ্পন্ন পদ দিয়ে তৈরি হয়েছে। তাহলে এই দুইটাই আমাদের মধ্যে পার্থক্য দিয়ে দিলাম। আচ্ছা, রাজপুত শব্দটি কিভাবে তৈরি হয়েছে? তাহলে আমরা রাজপুত্র শব্দটিকে আমরা কিভাবে তৈরি করি? আমরা এটাকে আমরা ব্যাস বাক্য করতে পারছি। যেমন হচ্ছে রাজার পুত্র, রাজার পুত্র, এখানে আমরা যদি ব্যাস বাক্য করি এটা হচ্ছে আমাদের সমাসযুক্ত শব্দ। তাহলে সমাসযুক্ত শব্দ হলে আমরা এটাকে কি বলতে পারি বলো তো? যোগরূঢ় শব্দ। তাহলে আমরা প্রবীণ শব্দটি কি রূঢ়ি শব্দ কেন? এটাকে কেন রূঢ়ি শব্দ বলা হয়? আমরা বলেছি রূঢ়ি শব্দটা কি আমরা ব্যুৎপত্তিগত অর্থ আর ব্যবহারিক অর্থ সম্পূর্ণ আলাদা হবে। আর শব্দটি হবে কি প্রকৃতি প্রত্যয়জাত আর সন্ধিজাত হতে পারে। তাহলে আমরা প্রবীণ যদি আমরা শব্দটাকে বিভাজন করি প্রকৃষ্ট রূপে বীণা বাজান, তাহলে প্রকৃষ্ট রূপে বীণা বাজাচ্ছেন এমন ব্যক্তিকে কি বোঝাচ্ছে? অবশ্যই না। প্রবীণ মানে বৃদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তিকে বোঝানো হয়েছে, এই জন্য প্রবীণ একটি রূঢ়ি শব্দ। ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে আমরা যাচ্ছি, দেখো তো তোমাদের একটা বাড়ির কাজ দিলাম, অবশ্যই তোমরা বাড়ির কাজটি তুলে নাও, যে কাজটি বাসায় বসে বসে তোমরা করবা। নিচের শব্দগুলো কোনটি কোন শ্রেণীতে পড়ে তার একটি তালিকা তৈরি করো। আমরা যে শব্দগুলো এখানে দিয়েছি এই শব্দগুলো তোমরা বাসায় পড়ে কোনটি কোন ধরনের শব্দ। আমরা তো কি শব্দের গঠনগত অর্থের দিক নিয়ে আলোচনা করলাম, এর মধ্যে আমরা পাচ্ছি এটা কোন ধরনের কোনটি কোন শ্রেণীতে পড়তেছে। যেমন আমরা হচ্ছে নীলিমা, হস্তি, এক, পঙ্কজ, জনৈক, চিকামারা, লাজুক, সাংবাদিক, জলদি, প্রবীণ, এই শব্দগুলো আমরা সবটা দুই একটা বাদ দিই, সবগুলো শব্দ আমরা আজ আলোচনা করেছি। অবশ্যই তোমরা এই শব্দগুলো কোনটি কোন শ্রেণীতে পড়ে, কোন শব্দ শ্রেণীতে পড়ে, এগুলো তোমরা আলাদা করবা। তোমাদের বাসায় বসে বসে এই কাজটি করবা। ঠিক আছে, তোমাদেরকে আজ এ পর্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে তোমাদের আবার দেখা হবে। তো ঘরে থাকো, ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।